আই এর একক যদি আমি বলি তাহলে বি এর একক কি টেসলা, টেসলা নয়, বি এর একক হলো টেসলা, আর এখানে ইনটু আছে এটার একক কি মিটার স্কয়ার, তাহলে কি হলো এটাই তো একক, তাহলে ফাই এর একক কি পেলাম টেসলা ইনটু মিটার স্কয়ার হয়ে গেল। তারপরে চলে আসে 2 নাম্বার চৌম্বক ফ্লাক্সের মাত্রা, চৌম্বক ফ্লাক্সের মাত্রা টেসলা বিআরসি কেন আগে থাকবে, বাই আছে এখানে দেখ, বিটা আছে বাই মানে কি ভাগ, বুঝতে পারছিস এটা? এই যে দেখ টেসলা, টেসলা বাই মিটার স্কয়ার, এটা মানে কি মানে ভাগ, আর 3 নাম্বারটা আছে টেসলা ইনটু মিটার স্কয়ার, তাহলে কোনটা সঠিক? এইটা, এটা তো ভাগ, কথা বুঝতে পারছিস? 2 নাম্বার চলাই পারবি এটা, বলতে যাচ্ছে চৌম্বক ফ্লাক্সের মাত্রা, চৌম্বক ফ্লাক্সের মাত্রা যদি আমি বের করতে চাই, মাত্রা মানে কি বলতো? মাত্রা মানে কি? মাত্রা মানে হলো যে আমার মূল তিনটা স্তম্ভ আছে, দৈর্ঘ্য, সময় আর কি ভর, এই তিনটা টার্মের যে কোনো রাশিকে প্রকাশ করার নামই হলো আমার কি মাত্রা, কথা বুঝতে পারছিস? তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডকে মাত্রার আকারে যদি প্রকাশ করি, আমি জানি তোরা তড়িৎ চুম্বকত্ব হয়েছে, লরেন্জ ফোর্স বলে একটা ফোর্স আছে জানিস, কিউ পরিমাণ আধান ভি ম্যাগনেটিক ফিল্ডে ভি ভেলোসিটি নিয়ে যদি প্রবেশ করে, তাহলে সেই কিউ আধানের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয়, সেই ফোর্সের নাম কি লরেন্জ ফোর্স, আর সেই ফোর্সের পরিমাণ কত বল? সেই ফোর্সের পরিমাণ কত? সেই ফোর্সের পরিমাণ জানা আছে? কিউ পরিমাণ আধান, এটা তুই জানবি, কিউ পরিমাণ আধান, এই লরেন্জ ফোর্সের টার্মের উপর ভিত্তি করেই কিন্তু আমার এই এটা বের করতে হবে, কত রে 506, হ্যাঁ। তাহলে এখানে যে ব্যাপারটা আমার চৌম্বক ফ্লাক্সের মাত্রা দেখ, কিউ পরিমাণ আধান, লরেন্জ, আমরা জানি লরেন্জ ফোর্স, আমরা জানি লরেন্জ ফোর্স, লরেন্জ বল হলো F সমান আমি পেয়ে যাব Q V ক্রস B, এই ইকুয়েশনটা মনে পড়ে না পড়ে না বল? তোদের হয়েছে না হয়নি? তোর চুম্বকত্ব চ্যাপ্টার শেষ হয়নি? শেষ হয়েছে না হয়নি? হয়ে গেছে, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা মনে পড়বে। তাহলে এখান থেকে যেটা আমি পাবো সেটা কি পাবো? Q V B, তাহলে এই যে B, B সমান আমি পেয়ে যাব F বাই Q V। এবার বল F এর মাত্রা কত? F এর মাত্রা কত? ml t ইনভার্স 2, ml t ইনভার্স 2। q এর মাত্রা, q সমান আমি জানি q এর মাত্রা কত বল? it, তাহলে এখানে লিখে দে i ইনটু t। তারপরে আমার v, v এর মাত্রা কত বল? v এর মাত্রা lt মাইনাস 1 সরণ বাই সময়, তো তার মানে কি lt মাইনাস 1। তাহলে এবার কাটাকাটি কর, কোনটা কোনটা কাটবে? এই যে l, এই যে এখানের l আর এখানের l কাটবে, এরপরে এই যে t আর এই t কিন্তু কেটে যাবে, কথা বুঝতে পারছিস? তাহলে আলটিমেটলি আমার থাকবে কত? m, এখানে m থাকলো, এখানে t ইনভার্স 2 থাকলো, আর এখানে থাকবে আমার কত? i ইনভার্স 1 থাকবে, ঠিক আছে? এটাই হলো মাত্রা। এবার i এর যদি আমার মাত্রা বের করে কত উত্তর আছে? t ইনভার্স 2 i, হ্যাঁ a আছে, a মানে হলো এই দেখ, এই যে এই ব্যাপারটাকে i মানে হলো আমার কি কারেন্ট, তো i মানে কারেন্ট, কারেন্টের একক কি অ্যাম্পিয়ার। এই যে a, i এর জায়গাটা আমাকে দিয়েছে a মানে হলো অ্যাম্পিয়ার, তার মানে এইটাকে আমি বলতে পারবো m t ইনভার্স 2 a ইনভার্স 1, যেখানে i, যেখানে i এর মাত্রা, যেখানে i এর মাত্রা হলো আমার a ধরা আছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। কথা এটা বুঝা গেল না যায়নি বল? হ্যাঁ এল বসিয়েছে, আচ্ছা আচ্ছা এল বসিয়েছে, এল যদি বসিয়ে থাকে তাহলে এখানে কোথায় হচ্ছে? তাহলে m lt minus 1 it lt minus 1 v, তাহলে এর কাটবে না বলছিস?
তাহলে কিভাবে কি আসবে কিউভিভি। তাহলে দাঁড়া 1 মিনিট। তাহলে এখানে এম এর মান হলো এফ এর মান এফ সমান আমি পেয়ে যাব এম এর যদি হয় এম এল টি মাইনাস 2, এটা ঠিক আছে। তারপরে চলে আসবো আমি কিউ সমান হয়ে গেল আই টি ইনটু ভি সমান কত, ভি সমান হলো এল বাই টি যদি হয় ভি, তাহলে এল টি মাইনাস 1। এবার টি মাইনাস 1 যদি আছে তাহলে টি কেটে যাবে, এল কাটবে না রে। কিউভিভি ভি সমান এফ বাই কিউভি। কেন এরকম আছে? ml স্কয়ার t ইনভার্স 2 a মাইনাস a ইনভার্স 1 চৌম্বক ফ্লাক্সের মাত্রা। আচ্ছা ও এখানে দেখ একটা জিনিস, এখানে যে ব্যাপারটা আছে এখানে b এর মাত্রা নির্ণয় করেছি। আমাকে নির্ণয় করতে বলেছে কি ফ্লাক্সের মাত্রা। তো ফ্লাক্সের মাত্রা যদি হয় তাহলে ফ্লাক্স সমান কত রে, ফাই সমান কত, ফাই সমান আমি পেয়ে যাব বি এ নয় বি এ। তাহলে এখানে যেটা আমি পেলাম এইটা হলো আমার কি বলছে রে তোর বি এর মাত্রা পেলাম। তাহলে বি এর মাত্রা যদি পাই তাহলে অতএব, তাহলে এখানে লিখে দে অতএব ফাই এর মাত্রা হবে ফাই সমান কত, বি এ যায় না রে। তাহলে এটা কি এ হলো আমার কি ক্ষেত্রফলের মাত্রা কত, এল স্কয়ার। তাহলে এল স্কয়ার গুণ করে দে, তাহলে কত এলো। তাহলে এখান থেকে যেটা আসবে এই যে এটা এম টি ইনভার্স 2 এ ইনভার্স 1 ইনটু কত এল স্কয়ার। এবার হলো এই তো কথা, মানে এখানে যেটা ফাই চৌম্বক ফ্লাক্স আছে, চৌম্বক ফ্লাক্স মানে হলো যে আমার ক্ষেত্রফলটাকে যুক্ত করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে টুগেদার। আর এটা ইম্পর্টেন্ট হিসেবে দেখে রাখ, এই যে এটাকে ইম্পর্টেন্ট হিসেবে দেখে রাখ, চৌম্বক ফ্লাক্সের মাত্রা। এটা বড় হচ্ছে কিন্তু তোকে শর্টকাট ভাবে কিন্তু তোকে দেখাতে হবে, মানে ডাইরেক্ট আমি করে দিলাম এখান থেকে আসবো তারপর আমি এখানে কি করব। ইম্পর্টেন্ট হিসেবে দেখে রাখ। এরপরে চলে যাব আমি 3 নম্বরে। 3 নম্বর এমসিকিউ কি বলছে, 0.1 মিটার ব্যাসের 50টা পাক যুক্ত একটা কুণ্ডলীর চৌম্বক ফ্লাক্স 0.02 সেকেন্ড এ 3 × 10⁻⁴ ওয়েবার থেকে পরিবর্তিত হয়ে 10⁻⁴ ওয়েবার হলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল হবে। পারবি না? 3 নাম্বার কি রে, পড়াই তুমি যে সকাল রাতে দেখ 3 নাম্বারটা পারা যাবে কিনা বল। দেখ 3 নাম্বার যদি আমি করি তাহলে আমি ডাইরেক্ট বলছি কত আসছে যেন 50টা পাক যুক্ত 50টা পাক। 3 নাম্বারটা যেটা করা হয়েছিল ই এর মান হলো কত পেয়েছিলাম বল, -n d⁵ বাই কত dt ছিল, মনে পড়ে ইকুয়েশনটা, মনে পড়ে না? e সমান -n d⁵ বাই dt, যেখানে n কি বল, n কি পাক সংখ্যা, d⁵ কি ফ্লাক্সের পরিবর্তন, dt সময় লাগিয়ে দিয়ে এখানে যেটা আছে। আর এই যে মাইনাসটা কি, মাইনাসটা হলো দিকের জন্য, আমি দিক নেব না, শুধুমাত্র ই নেব। তাহলে ই সমান আমি পেয়ে যাব কতগুলো পাক আছে 50। d⁵ এর মান কত আছে বল, d⁵ এর মান কত আছে 3 × 10⁴, তার মানে 3 - 1 × 10⁻⁴ d⁵ সময় কত আছে বল 0.02, যেটা আসবে সেটাই। এবার যে গল্পটা আসছে যে এই উত্তরটা তোদের বইয়ের সঙ্গে কিন্তু মিলবে না, বুঝলি কিনা, বইয়ের উত্তর কিন্তু ভুল আছে, মানে বিভিন্ন বিশিষ্ট জনের মত অনুযায়ী এটা কিন্তু ভুল আছে। অ্যাকচুয়ালি উত্তর এখান থেকে আসবে কত যে আসবে, এখানে যদি আমি বলি তাহলে 50 × 2 × 10⁻⁴ 10⁻⁴
বা ডাইরেক্ট যদি আমি বলি 50 ইনটু 2 ইনটু এখানে 100 উপরে উঠে যাবে আর এখানে চলে আসবে আমার 2 আর এখানে চলে আসবে একের পর 4টা শূন্য। এবার এবার তাহলে এই যে এটা এই দুটো কেটে গেল, এই 2 2 কেটে গেল, এইটা কেটে গেল, তাহলে থাকলো আমার কত 5 বাই কত 10 সমান 0.5 এত ভোল্টেজ আসবে। এটা আসবে ওয়েবার যেহেতু দেওয়া আছে তাই এটা চলে আসবে আমার ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটাকে যদি আমি মিলি ভোল্টে প্রকাশ করি 0.5 ইনটু 10 টু দি পাওয়ার কিউব, এটা হলো মিলি ভোল্ট। মিলি ভোল্টে যদি প্রকাশ করি তাহলে চলে আসবে 500 মিলি ভোল্ট। ঠিক আছে, কিন্তু তোদের বইয়ে দেওয়া আছে কত রে? তোদের বইয়ের উত্তর আছে 10 মিলি ভোল্ট, যেটা উত্তরটা গন্ডগোল আছে। উত্তর এটা আসবে, এটাই করবি। আর ওখানে লিখে রাখ যে এটার অ্যানসার একটু গন্ডগোল আছে। 3 নাম্বারটা মার্কিং করে রাখ, তাকে রাখি। হ্যাঁ হ্যাঁ অ্যানসারটা লিখে দে 500 মিলি ভোল্ট। 3 নাম্বার গেল, তারপরে চলে 4 নাম্বার। 3 নাম্বারটাও দাগে রাখ। যদি তোরা এমসিকিউ হিসেবে যদি মার্কিং করতে রাখিস তাহলে 3 নাম্বারটাও দাগে রাখ, ইম্পর্টেন্ট। 3 নাম্বার 4 নাম্বারটাও দাগে রাখবি, 4 নাম্বারও ইম্পর্টেন্ট। টুকে দেখ চলে 4 নাম্বার। 4 নাম্বারটা দেখ তো 10 টু দি পাওয়ার -5 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটা কুণ্ডলী একটা বিন্দু P এর চারপাশে xy তলে অবস্থিত। P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র যদি I ক্যাপ J ক্যাপ K ক্যাপ ওয়েবার মিটার ইনভার্স 2 হয় তাহলে কুণ্ডলীর মধ্যবর্তী প্রান্ত চৌম্বক প্রবাহ কত হবে? চৌম্বক প্রবাহ 4 নাম্বার যদি আমি বলি দেখ, তাহলে এখানে আমি বলেছিলাম ক্ষেত্রফল। ক্ষেত্রফল ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি বলেছিলাম? ভেক্টর বলেছিলাম না স্কেলার বলেছিলাম? স্কেলার বলেছিলাম, ভেক্টর বলেছিলাম। ক্ষেত্রফল হলো ভেক্টর কোয়ান্টিটি এবং এই যে ভেক্টর কোয়ান্টিটি এটা দিক কোন দিক বরাবর বলেছিলাম? তল বরাবর লম্ব বলেছিলাম না? যে সাপোজ আমি বললাম যে এটা হলো ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল এটা হলো ক্ষেত্রফল, তুই এই বরাবর হাঁটতে শুরু করেছিস এই যে এরকম ভাবে, তাহলে এর ক্ষেত্রফল ডাইরেকশন কোনটা হবে? বাইরের দিকে না? এই যে আমি বলেছিলাম না এরকম ভাবে বাইরের দিকে। তুই যদি এবার এই বরাবর হাঁটতে শুরু করিস তাহলে কোন দিকে? ভিতরের দিকে। এই যে দেখ ভিতরের দিকে নয়, অর্থাৎ এই তলের উপরে লম্ব, তার মানে এই যে লম্ব, এই যে মার্কারটা, এই মার্কারটা দেখতে পাচ্ছিস তো? এই মার্কারটা তাহলে কি ডিনোট করছে? ক্ষেত্রফলের ডাইরেকশন ডিনোট করছে, অর্থাৎ এই তলের উপর লম্ব হবে। ঠিক আছে, আর এই দিক বরাবর যদি আমি নিয়ে নিই তাহলে এই তলটা এই ভিতরের দিকে। বুঝা গেল? তাহলে ক্ষেত্রফল যদি আমার ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে আমি এখানে লিখে দেব xy তলে। ক্ষেত্রফলটা কোন তলে আছে? ক্ষেত্রফল হলো xy তলে। তাহলে a এর মান ক্ষেত্রফল, তাহলে a ভেক্টর সমান চলে আসবে আমার 10 টু দি পাওয়ার -5 xy তল। xy তল মানে হলো k ক্যাপ, মানে এখানে যুক্ত হয়ে যাবে আমার k ক্যাপ। যেহেতু এখানে লিখবি যেহেতু xy তলে অবস্থিত, তলে অবস্থিত, যেহেতু xy তলে অবস্থিত। এই ব্যাপারটা বোঝা গেল না যায়নি বল? যদি আমাকে বলতো ক্ষেত্রফল xz তলে অবস্থিত তাহলে ক্ষেত্রফলের সঙ্গে কি আসবে বল? তাহলে কোন ক্যাপ আসবে? আমি বললাম যে ক্ষেত্রফল এবার xz তলে অবস্থিত, xz তলে অবস্থিত অবস্থিত, তাহলে a ভেক্টর সমান কত পাবো এবার? 10 টু দি পাওয়ার -5। এখানে কোন ক্যাপ যুক্ত হবে? x আর z, মানে i আর k বাদ কি আসবে? j ক্যাপ। বুঝতে পারছিস? যদি আমার xy বলেছে না, যদি আমার বলা হতো yz তলে তাহলে বল, তাহলে a ক্যাপ সমান a ভেক্টর সমান কত আসতো? 10 টু দি পাওয়ার মাইনাস কত আসতো? i ক্যাপ। কথা বুঝা যাচ্ছে? এই হলো আমার গল্প, আমি তিন ভাবে বুঝিয়ে দিলাম। তাহলে এখানে আমি পেয়ে গেলাম, তাহলে এখানে আমি পেয়ে গেলাম a ভেক্টরের মান। এরপরে দেখ b ভেক্টরের মান কত আছে? চৌম্বক ক্ষেত্র b, চৌম্বক ক্ষেত্র b ভেক্টর সমান কত আছে বল? i ক্যাপ প্লাস কত আছে? j ক্যাপ প্লাস কত আছে? k ক্যাপ। আমরা জানি ফাই সমান কত বল? ফাই সমান কত? b ডট কত a। আমি ডাইরেক্ট এবার আমি ডাইরেক্ট কি b ফাই সমান b a বলতে পারি?
আমি আর পারবো না। কেন? কারণ আমাকে পুরোপুরি আমার নির্দিষ্ট করে দেওয়া আছে, ভেক্টর করে দেওয়া আছে, অতএব এটা ডট প্রোডাক্ট করতে হবে। কথা বুঝা গেল? তাহলে এখানে যদি আমার b ডট a করি তাহলে b এর মান হলো i ক্যাপ প্লাস কত j ক্যাপ প্লাস কত k ক্যাপ, এই যে এটা গেল ডট a ক্যাপ কত a ক্যাপ মানে a ভেক্টর কত 10 টু দি পাওয়ার -5 k ক্যাপ। বল ডট প্রোডাক্টে যদি আমি করি তাহলে কি হবে? এবার কি হবে? ডট প্রোডাক্ট করতে জানিস তোরা? জানিস না? জানিস না? i ডট i সমান কত 1, i ডট j সমান কত 0, i ডট k সমান কত 0। কারণ কি? তার কারণটা হলো i আর k এর মধ্যে অ্যাঙ্গেল কত 90, i আর j এর মধ্যে অ্যাঙ্গেল কত 90, i আর i এর মধ্যে অ্যাঙ্গেল কত 0। কথা বুঝতে পারছিস? তাহলে এখানে যদি আমি করি তাহলে phi এর মান চলে আসবে আমার, এই যে দেখ এই k আর এই k যুক্ত হবে দিয়ে চলে আসবে 10 টু দি পাওয়ার -5। এটাই হয়ে গেল আমার आंसर। এটা এই ডট প্রোডাক্ট বুঝা গেল না? যাই বল। কারণ ডট প্রোডাক্ট যখন আমি করব তখন এইটাকে আমি ভেঙে করব না, বুঝতে পারছিস? বল পেরেছিস বুঝতে? তো ডট প্রোডাক্ট আশা করছি তো তো জানা আছে। তাহলে এইটা হয়ে গেল আমার आंसर। ফাই মান কত? ফাই মান হ্যাঁ এটা যে 4 নাম্বারটা দেখে রাখ। তারপর চলে 5 নাম্বার। এবার দেখ যার 12 চলে গেছিল তোদের দাদারা, ওরা কি আছে এখানে? আছে? একজন আছে? ওরা মানে এখানে আছে মানে কি হিসেবে থাকছে? কি মানে পড়ছে ওদের বাইরে পড়াশোনা হচ্ছে না, আলাদা তাই জন্য এখানে আছে। এটা তো কোচিং নিচ্ছে মানে অনলাইন অফলাইন। তাহলে মালদা যাচ্ছে, তাহলে ডেলি যাতায়াত করছে, ডেলি যাতায়াত করে এখানে থাকছে। তার জন্য মিশন কর্তৃপক্ষ নিয়ে নিচ্ছে, মেসে আছে, তার জন্য মিশন টাকা দেবে, টাকার জন্য টাকা দেবে না এমনি এবার তোদের চিন্তা ভাবনা কি? মেডিকেল যাবি না ফোর্স যাবি না কি যাবি? একটা জিনিস মনে রাখবি, জীবনের গোল মানে কি বলতো? এইম বা লক্ষ্য ছাড়া কোনোদিন সাকসেস পাওয়া সম্ভব নয়। আর আমরা এখানে পড়ে আছি সবাই কিন্তু সাকসেস অর্জন করার জন্যই, ঠিক আছে? অতএব সামনের দিকে তোকে এগোতে গেলে প্রথম থেকে কিন্তু আমাকে এইম বা লক্ষ্য ঠিক রাখতে হবে। সে লক্ষ্য আমার মেডিকেল হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ফোর্স লাইন হতে পারে, বিসিএস অফিসার হতে পারে, ইউপিএসসি হতে পারে, রেল হতে পারে, যে কোনো একটা জিনিস এখন থেকে তোকে কিন্তু লক্ষ্য ঠিক রাখতে হবে। আর তোদের এই যে বয়স, আমরা 17-18 বছর বয়স, এই বয়সটাই হলো আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট। তোদের এই যে দাদাদের রেজাল্ট মোটামুটি মনে হয় যে 8 তারিখে বোধ হয়, 8 তারিখে এপ্রিল মে 14 তারিখে আবার চেঞ্জ করেছে 8 তারিখ মাধ্যমিক, হ্যাঁ 14 তারিখে তোর এইচএস, হ্যাঁ 14 তারিখে। এবার দেখবি যারা তোর দাদারা আছে এই যে 14 তারিখে রেজাল্টটা হয়ে যাবে, রেজাল্টটা হয়ে যাওয়ার পর সে সময় আসল তো চাপ ফিল করবে। এখন তো চাপ ফিল করছে না, এখন কি পরীক্ষা হয়ে গেছে, বিন্দাস আছে। যেই 14 তারিখে রেজাল্ট হয়ে যাবে, 14 তারিখ থেকে যেই 15 তারিখ হবে তখন থেকে চাপ শুরু হবে। কেমন চাপ? কোন দিকে মোড় দেবো আমি, কোন দিকে যাব, ওই জায়গাটাতে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক রকম পথ যদি তোরা চুজ করে নিতে পারিস তোর লাইফ সাকসেস। আর যদি না পারিস সারা জিন্দেগি পস্তাতে হবে। তো আমাকে এই যে মানে এই যে রেজাল্টের পর নয়, আমাকে এখন থেকে কিন্তু লক্ষ্য স্থির করে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে খরগোশের মতো। 5 নাম্বার পারা যাবে কিনা দেখ। 5 নাম্বার দেখ, যে কোনো এই 5 নাম্বারের মতন কিন্তু একটা কিন্তু অঙ্ক প্রবলেম সেট মনে করেছিলাম, মনে আছে কি নাই জানি না। তো 5 নাম্বার আর প্রবলেম সেট এইদিকে 1 এর তোর কোন অঙ্কটা ছিল যেন, তো 15 নাম্বার একই অঙ্ক, 15 নাম্বার আর 5 নাম্বার প্রবলেম সেটের। তো এখানে জাস্ট ডেরিভেটিভ করতে হবে আমাকে। আবিষ্ট তড়িৎচলক বল শূন্য হবে তা নির্ণয় করো। বল এখানে আমি আবিষ্ট তড়িৎচলক বল E এর মান কত পাবো? কত কি ছিল? -m d∅ বাই কত dt। যেখানে বারবার বলছি মাইনাসটা কিসের জন্য? দিক নির্ণয়ের জন্য। n টা কি পাক সংখ্যা,
আর d ফাইটা কি চুম্বক ফ্লাক্সের পরিবর্তন, dt টা কি সময়। তাহলে আমি বললাম যে e ডাইরেক্ট আমি নিলাম e, এখানে আমি এই যে এই জায়গাটাতে আমি নিলাম ফাই এর মান বসাবো। এবার n টাকে অমিট করলাম, মাইনাসটাকে অমিট করলাম, কেন n টাকে আমি বললাম যে একটাই পাক আছে তাহলে, কথা বুঝতে পারছিস। আর মাইনাসটাকে আমি বললাম যে দিক সবসময় আমার দরকার হয় না, তো এখানে আমি ফাই এর মান বসিয়ে দেব। তাহলে এখানে ফাই এর মান বসিয়ে দে, ফাই এর মান কত আছে বল, at স্কয়ার, হ্যাঁ at স্কয়ার, at স্কয়ার প্লাস হলো bt প্লাস হলো c। তাহলে এইটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কত আছে বল, কত ডেরিভেটিভ করে 2at প্লাস কত আসবে b, এটাই তো আসবে। আর c টা কি হবে, 0 হয়ে যাবে না। তারপর আমাদের শর্ত কি বলছে, তারপর শর্ত বলছে যে কুণ্ডলীর মধ্যে শর্ত বলছে যে তড়িৎ চালক বল যে সময় শূন্য হবে। তাহলে শূন্য যদি হয় তাহলে e সমান শূন্য। প্রশ্ন অনুসারে এখানে লিখব, প্রশ্ন অনুসারে e সমান হলো শূন্য। তাহলে শূন্য যদি হয় তার মানে কি এটা শূন্য নাই, এটা তো শূন্য রে। তাহলে 2at প্লাস b সমান শূন্য। অতএব t এর মান কত আসবে, মাইনাস b বাই কত আসবে 2a। উত্তর মিলেছে, দেখ কথা বোঝা গেল। এই তো বল, জাস্ট আমি ডেরিভেটিভ করে দিলাম, এটা ইম্পর্টেন্ট বলে আগে রাখি। তারপর চলে 6 নাম্বার বালবি, মৌখিকভাবে হয়ে যাবে কোন তড়িৎ বর্তনীতে আবিষ্ট তড়িৎ চলক বল E এবং আবিষ্ট প্রবাহ I হলে এখানে ডি নাম্বার I বর্তনীর রোধের উপর নির্ভরশীল। হ্যাঁ কথা ঠিক, কিন্তু ই নয়, কথা তো ঠিকই। রোধের উপর কে ডিপেন্ড করবে, আইটাই তো ডিপেন্ড করবে, ই তো করবে না। বুঝা গেল, আমি ওটা নিয়ে আর এগোচ্ছি না। 7 নাম্বার দেখ, 7 নাম্বার আমি বলেছিলাম এই যে টুকা 7 নাম্বার দেখ, উল্লম্বভাবে রাখা একটা তামার পাইপের মাঝের ফাঁকে উপর থেকে একটা ছোট দণ্ড চুম্বককে ছেড়ে দিলে ওই চুম্বকের নিম্নমুখী ত্বরণ কত হবে, বল কি হবে, বলবে কি করেছিলাম। এই হলো একটা পাইপ লাইন, এটা চুম্বকের মধ্যে দিয়ে আমি প্রবেশ করাচ্ছি। তাহলে ও কি জি ত্বরণ নিয়ে নিচে পড়বে, জি ত্বরণের নিচে পড়বে কি বলেছিলাম, কি বলেছিলাম জি ত্বরণের নিচে পড়বে। কেন পড়বে না, কেন পড়বে না বল, কেন পড়বে না। একটা পাইপ লাইন বা কুণ্ডলী, এই যে কুণ্ডলী আছে, এবার কত নম্বরটা হলো, এটা যদি তোমাদের বোঝাতে হয় যে কেমন করে হবে, আমি তো ভাবছি যে এটা বাকি, এটা শুধুমাত্র কমেন্ট করে যাব। একটা পাইপ লাইন আছে, এই যে একটা কুণ্ডলী আছে বা পাইপ লাইন আছে, এর ভিতরে একটা ম্যাগনেটটাকে আমি ফেলার চেষ্টা করছি। এই যে ম্যাগনেটটাকে, যেটা হলো যে এই জায়গাটা ধরো নর্থ মেরু, এই জায়গাটা সাউথ মেরু, এটা যদি অবাধে পতনশীল হয়, অবাধে পতনশীল মানে কি কোনো বাতাসের বাধা নাই, এটাই তো অবাধে পতনশীল। যদি অবাধে পতনশীল হয় তাহলে এর জি ত্বরণ নিয়ে নিচে পড়বে তো, অবশ্যই পড়বে। যে অবাধে পতনশীল বস্তুর ত্বরণ হলো জি। যদি এক কুণ্ডলীর মধ্য দিয়ে যদি নিচের দিকে পড়ে অবাধে, তাহলে এ কি জি ত্বরণে পড়বে, কেন, কেন কি বলেছিলাম মনে নাই, লেঞ্জ ল অনুযায়ী বাধা দান করবে না, বাধা দান করবে না। একটা কুণ্ডলী আমি রেখেছি, আমি যদি ম্যাগনেটকে নিয়ে আসি তাহলে কুণ্ডলীর মধ্যে কারেন্ট পাস করবে। তো কারেন্ট পাস করার অর্থটা কি, লেঞ্জ ল আমি বুঝিয়েছিলাম না, যে আমি যেই ম্যাগনেটটা নিয়ে এলাম এই কুণ্ডলীতে এমন ভাবে কারেন্ট পাস করবে যাতে করে এই কুণ্ডলীটা এই ম্যাগনেটকে কি করতে পারে, বাধা দান করতে পারে। কথা বুঝতে পারছিস। তার মানে কি, এই যে সামনের দিকে নিয়ে আসছি, যে ফোর্স নিয়ে আসবো, যেই বাধা দান করছে সেই ফোর্স নিয়ে আসতে পারবো না। অর্থাৎ এই ম্যাগনেটটা যে কুণ্ডলীর মধ্য দিয়ে পড়ার চেষ্টা করবে, কুণ্ডলীর মধ্যে একটা কারেন্ট সৃষ্টি হবে, সেই কারেন্টটা এমন ভাবে তৈরি হবে যাতে করে এই ম্যাগনেটটাকে বাধা দান করে। যেমনই আমার বাধা আসবে তেমনি এর ত্বরণ জি এর তুলনায় কি হবে, কম হয়ে যাবে। কথা বুঝতে পারলি, অর্থাৎ জি এর তুলনায় কম হবে। এই হলো কনসেপ্ট তোমার, আমি আর বলছি না। তারপরে চলে 8 নাম্বার, 8 নাম্বার একদম করে দেওয়া আছে, একদম সোজা অঙ্ক, ঠিক আছে, এটা করে নিবি, তোরা দেখে নিবি যে BLV, ঠিক আছে। তারপর 9 নাম্বার এটাও করে দেওয়া আছে, তো আমি জাস্ট বলে দিচ্ছি। দেখ 9 নাম্বার যেটা বলছে 10 সেমি ব্যাসার্ধের একটা ধাতব থালা তার কেন্দ্রগামী অনুভূমিক অক্ষের সাপেক্ষে প্রতি সেকেন্ডে 10 বার আবর্তন করছে। প্রতি সেকেন্ডে 10 বার আবর্তন করার অর্থটা কি বল, এটা মানে কি বোঝাচ্ছে, কম্পাঙ্ক 1 সেকেন্ডে 10 বার, তার মানে কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক কত 10।
1 সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন করব সেটাই তো আমার কম্পাঙ্ক করে। তাহলে 1 সেকেন্ডে যতবার কতবার করছে 10, তার মানে n এর মান 10। তাহলে আমি একটা ইকুয়েশন আমি জানি n এর মান যদি 10 হয় সেখান থেকে করে দেওয়া আছে 9 নাম্বার। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখ 9 নাম্বার। 9 নাম্বার তাহলে আমি n সমান হলো কম্পাঙ্ক, এখানে লিখে দিবি কম্পাঙ্ক সমান আমি 10 পেয়ে গেলাম। আমরা জানি ওমেগা সমান কত, ওমেগা সমান কৌণিক বেগ ছিল না কত, 2 পাই n ছিল না। তাহলে 2 পাই n যদি হয় 2 * 3.14 ইনটু কত, n এর ভ্যালু হলো 10। কথা বোঝা যাচ্ছে? এরপরে এবার আমার বলা হচ্ছে যে আমার বিভব প্রভেদ। আমি জানি যে একটা রোটেশন যদি করে, যে এটা হলো সেন্টার, এটা হলো দণ্ড, এরকম ভাবে যদি ও রোটেশন করতে শুরু করে ওমেগা কৌণিক বেগ নিয়ে, এই যে এটা হলো এ, এটা হলো বি পয়েন্ট, তাহলে এর মধ্যে এ বি এর মধ্যে একটা ভোল্টেজ জেনারেট হয়। সেই ভোল্টেজের মান হলো হাফ, কত ছিল বল, কত ছিল, হাফ বি ওমেগা এল স্কয়ার। মনে আছে ইকুয়েশনটা? না মনে নাই? তাহলে এখানে এল এর ভ্যালু কোনটা, এল এর ভ্যালু কি আর, আর মানে কি এই যে রেডিয়াস তোকে দেওয়া আছে। তাহলে এখানে হাফ আমি পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, ওমেগার ভ্যালু এই যে এটা বসিয়ে দেব, আর এল মানে হলো কত আর, যেটা আসবে অ্যান্সার সেটা করে দেওয়া আছে। বুঝা গেল? শুধুমাত্র এখানে জানতে হতো এই যে এই ব্যাপারটা, সেই কারণের জন্য আমি আলোচনা করলাম। চলো এবার 10 নাম্বার। একই একটা ধাতুর বলয় মাটির সাথে সমান্তরাল ধরে রাখা আছে, একটা চুম্বকের অক্ষটি খাড়া রেখে বলয়ের ভিতর দিয়ে ফেলে দেওয়ার ফলে চুম্বকটির ত্বরণ জি অপেক্ষা কম কমে যাবে। 11 নাম্বার দেখ, 11 নাম্বার পারা যাবে কিনা? বুঝাচ্ছি এটা? একাধারে কুণ্ডলীতে 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলে তার মধ্যে 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়। উক্ত কুণ্ডলীর আবেশাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা জানি, দেখ আমরা জানি কি, আমরা জানি আবিষ্ট তড়িৎচালক বল E সমান -L di/dt। মনে পড়ে ইকুয়েশন এটা করেছি? তাহলে এখান থেকে প্রত্যেকটার ভ্যালু কিন্তু আমার দেওয়া আছে। এখানে আমি আবারও বলছি এই যে মাইনাস হলো দিক নির্ণয় করার জন্য, তার জন্য আমি E সমান ডাইরেক্ট আমি নিয়ে নিলাম L di/কত dt। আমাকে কি নির্ণয় করতে বলেছে? L এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে L সমান কত আসবে? E ইনটু কত dt বাই কত di। di মানে কি বোঝাচ্ছে বল? প্রবাহ মাত্রার পরিবর্তন, প্রবাহ মাত্রার পরিবর্তন di। তাহলে আমি পেলাম E এর ভ্যালু কত আছে? 8 ভোল্ট আছে তো। dt এর ভ্যালু কত আছে? 5 আছে না 2 আছে? 0.5। তাহলে 0.5 বসে এখানে, তাহলে এখানে আমি 0.5 বসে দিলাম। আর di এর ভ্যালু কত বল? 2 অ্যাম্পিয়ার থেকে কত হয়েছে? -2। তাহলে 2 অ্যাম্পিয়ার থেকে মাইনাস করলাম, -2 করলাম। তাহলে যে ব্যাপারটা এলো 8 0.05 বাই কত আসবে? এটা 4 হয়ে যাবে। তাহলে এখানে 4 দুগুণে 8, 2 ইনটু 0.05, 5 দুগুণে 10, 10 হলো 0.1। এত কি? এত 0.1 হেনরি। অ্যানসার কত আছে? হ্যাঁ এটাই বি। এই ব্যাপারটা এবার তোরা বুঝতে পারলে কিনা বল? এই যে di হলো 2 - 2, এটা বোঝা যায়নি? 2 থেকে পরিবর্তন হচ্ছে -2। তাহলে আমার পরিবর্তন কত হলো? 4 অ্যাম্পিয়ার নয়? সাপোজ তোকে আমি বললাম যে তোর কাছে 2 টাকা আছে। তোর কাছে কত টাকা আছে? 2 টাকা আছে। হঠাৎ করে 1 ঘন্টা পর তোর কাছে কোন লোক 2 টাকা পাবে, 2 টাকা তোর কাছে পাবে। তাহলে তোর খরচ কত হলো বল? তোর খরচ কত হলো? আর কথাটা বুঝতে পারছিস? আমি বললাম যে তোর কাছে 10 টাকা আছে, কথা বুঝতে পারলি? বা তোর কাছে 2 টাকা আছে, আমি বলছি 2 টাকা আছে, তোর কাছে 2 টাকা আছে। এখন তোর কাছে কোন লোক, তোর বন্ধু 2 টাকা পাবে, তোর খরচ তাহলে কত হলো? 4 হলো না? এই তো ব্যাপার।
মানে 2 টাকা তোর কাছে পাবে, তার কথার অর্থ হলো তুই 2 টাকা কি এক্সট্রা খরচা করেছিস, তাই না? তাহলে 2 টাকা আছে, আবার 2 টাকা তুই খরচা করে দিয়েছিস, তার জন্য 4 হলো। 4 হচ্ছে ঠিক সেম জিনিস। 2 আছে, 2 থেকে -2 এ গেছে, মানে ওর পরিবর্তন হলো 4 অ্যাম্পিয়ার। এই ব্যাপারটা এখানে মাথায় রাখতে হবে। 11 নাম্বার চলে গেল। 12 নাম্বার পারবি তোরা? 12 নাম্বার পারবি? 13 নাম্বার ইম্পর্টেন্ট নয়, তবে আমি তোদেরকে একটা ব্যাপার আমি বুঝিয়ে দিব, যে ব্যাপারটা 13 নাম্বার যদিও করে দেওয়া আছে, তো একটা জিনিস আমি বুঝিয়ে দেব জাস্ট, সেটা নিয়েই তোদেরকে করতে থাকতে হবে বা করতে হবে। দেখ 13 নাম্বারে আমি যেটা বলছি, 13 নাম্বার 11 নাম্বার, এখানে 11 নাম্বার হলো, এখানে আমি বলছি 13 নাম্বার, এই যে এই জায়গাটাতে বলছি 13 নাম্বারে বলা হচ্ছে, দেখ একটু ডায়াগ্রামটা দেখ, এখানে যেটা আসছে এই ডায়াগ্রামটা আমি আঁকার চেষ্টা করছি। এইরকম ভাবে আছে, আর এই জায়গাটাতে আমার করে দেওয়া আছে একটা এইটা আর একটা এইটা। এবার এইটা হয়ে গেল আমার t/4, আর এইটা হয়ে গেল আমার t/2, আর এইটা হয়ে গেল আমার 3t/4। হ্যাঁ, তুই কিছু বলছিস? তাহলে এই যে এইটা আমি পেলাম, এইটা হয়ে গেল 0, এইটা হয়ে গেল আমার 0, আর এই দিকে হয়ে গেল আমার i, আর এই দিকে হয়ে গেল আমার t বা টাইম। তাহলে দেখ এখানে একটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে, এইটাকে এইটার মান দিচ্ছি আমি থিটা, এটার মান আমি সাপোজ ধরলাম থিটা। তাহলে থিটা যদি হয় তাহলে বল তো tan থিটা সমান কত? tan থিটা সমান কত বল? tan থিটা সমান হলো যে i, এখানে আমি বললাম যে এই যে এই লাইনটা, এই যে এখান থেকে এটা হয়ে গেল আমার i1, তাহলে tan থিটা সমান আমি বলবো লম্ব বাই ভূমি। তো তাহলে tan থিটা সমান আমি যদি লম্ব বাই ভূমি পাই, তাহলে i/t আমি পাবো। এই ব্যাপারটা বোঝা গেল না? জানি না এটা বলা, এই যে tan থিটা সমান i/t, এটা বোঝা গেছে তো? এই জায়গা বরাবর এই t, t এর ভ্যালু যে কোনো হতে পারে, t এর ভ্যালু কি 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, যে কোনো মান। i এর ভ্যালু সেম জিনিস, আমার এই দিক বরাবর i, এখানে 0i 1 2 3 4, কোনো সমস্যা নাই। অত এখান থেকে তাহলে 0 to t/4, এই যে 0 to 2t/4, এই মানে এতে এইটুকু জায়গার মধ্যে আমার tan থিটা, এই যে এই রেখাটার tan থিটার মান কি আমি বলতে চাইছি, যেটা আমি বলতে চাইছি যে ধর এই জায়গাটাতে, এই যে এটা, এই যে এটা আমি বললাম যে i1, এইটা আমি বলে দিলাম i2, এই যে এই পয়েন্টটা, এইটা হয়ে গেল আমার i3। তাহলে একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য যদি আমি করি, তাহলে যে লক্ষ্য করব সেটা হলো দেখ tan থিটা সমান আমি পেয়ে যাব i1 বাই, যদি আমি বলি এই যে এটাকে আমি t বললাম, t সমান i2 বাই t সমান i3 বাই t। লিখা যায় না? যায় না? যায় না? যায় না? অবশ্যই যায়। অর্থাৎ আমি এখান থেকে যেটা বলতে চাইছি, যে এখান থেকে যেটা বলতে চাইছি যে tan থিটা হলো এই যে এই ইন্টারভালের মধ্যে tan থিটা হলো ধ্রুবক। tan থিটা ধ্রুবক, তো এটা বুঝতে পারছিস তো? tan থিটা যদি ধ্রুবক হয়, তাহলে tan থিটা যদি আমার ধ্রুবক হয়, tan থিটা সমান হলো ধ্রুবক 0 to t/4 ইন্টারভালের মধ্যে, এর মধ্যে। তাহলে এটা যদি আমার ধ্রুবক হয়, তাহলে অতএব di/dt এটাও আমার ধ্রুবক। এই টানটা বোঝা গেল কিনা? কারণ আমি পেলাম, তার কারণটাই হলো যে tan থিটা সমান আমি বলতে পারি i/t সমান আমি বলতে পারি di/dt। তাহলে tan থিটা যদি আমার ধ্রুবক হয়, di/dt কি ধ্রুবক? তো di/dt যদি ধ্রুবক হয়, এবার বলতো আমাকে এটা বোঝাচ্ছি আমি, এই জিনিসটা মাথায় মনে হচ্ছে তোদের ঢুকছে না, আমি জাস্ট বোঝানোর মানে করছি। এবার ই এর মান, এরপরে চলে ই এর মান, ই সমান আমি পেয়েছি ইনডিউসড ইএমএফ এর মান কত ছিল বল? ইনডিউসড ইএমএফ এর মান ছিল আমার L di/dt ছিল L di/ কত dt। যদি আমার ই di/dt যদি ধ্রুবক হয়, তাহলে ই এর মান কি হবে? ধ্রুবক হবে।
এই জায়গা নিয়ম আছে শুধু 12। যদি আমার di বাই dt যদি di বাই dt ধ্রুবক হয় তাহলে e সমান ধ্রুবক হবে কারণ l সমান ধ্রুবক। তাহলে আমি যেটা বলতে চাইছি 0 থেকে t/4 এই টাইমটার মধ্যে আমার e এর মান হয়ে যাবে আমার ধ্রুবক। এখানে কোন গ্রাফে e এর মান ধ্রুবক আছে বল? একমাত্র a এবং d এই দুটোর মধ্যে আমার e এর মান ধ্রুবক আছে। এটা কিভাবে বুঝলি? মাথা ঢুকছে না রে? একমাত্র a এবং d এই দুটোতে আমার ধ্রুবক। তার কারণ হলো যে এখানে a এর যে ফিগারটা আছে, দেখ a এর যে ফিগারটা আছে মাইনাস আছে, a এর ফিগার যেটা আছে সেটা হলো যে এই যে এটা বুঝাতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যাবে। এটা আছে, তারপরে চলে আসবে আমার এই দিক বরাবর এইটা আছে। এখানে দেখ যে এই যে এরপরে যেটা আছে ইএমএফ, এই দিক বরাবর হলো ইএমএফ, এটা হলো ইএমএফ। আর আরেকটা আমি যেটা পাচ্ছি ডি এর ক্ষেত্রে যেটা আমি পাবো সেটা হলো যে এই যে এই বরাবর আছে আর এই বরাবর আছে। বি আর সি অপশন কিন্তু হবে না। কেন হবে না বুঝা গেল না? যাইনি বল। তার কারণটা হলো যে ই কিন্তু ধ্রুবক হবে, যেখানে বি আর সি এর মান কিন্তু আমার ধ্রুবক হচ্ছে না। দেখ ই এর মান কিন্তু বেড়ে যাচ্ছে। আর এই যে এই জায়গাটাতে ই, অর্থাৎ আমি যত এইদিকে টাইম, এই যে এটা হলো টি, এটা হলো টি, এটা হলো টি, যত আমি টাইম নিয়ে সামনের দিকে এগোচ্ছি না, এই যে এটা এই যে টি নিয়ে সামনের দিকে এগোচ্ছি, এখানে ই এর মান আমি বললাম যে এইটা হয়ে গেল 1 সেকেন্ড, এটা হয়ে গেল 2 সেকেন্ড, এটা হয়ে গেল আমার 3 সেকেন্ড। বলতো 1 সেকেন্ডে ইএমএফ এর যেটা মান পেলাম, 2 সেকেন্ডে ইএমএফ এর সেম মান পেলাম, 3 সেকেন্ডে ইএমএফ এর সেম মান পেলাম। কথা বুঝতে পারছিস তো? এবার 4 সেকেন্ডে ইএমএফ এর মান কিন্তু 0, অর্থাৎ এখান থেকে এই ইন্টারভালের মধ্যে ইএমএফ এর মান কিন্তু 0। যে আবার এখান থেকে আবার কিন্তু বাড়তে শুরু করছে। এটা নেগেটিভ আর এটা পজিটিভ। একটা ইকুয়েশন যেটা আমি পেয়েছিলাম সেটা হলো এই যে এটা, এখানে একটা নেগেটিভ থাকবে, এখানে একটা নেগেটিভ, মানে দিক নির্ণয় যখন আমি করব তখন নেগেটিভ থাকবে। তাহলে নেগেটিভ যদি হয় তাহলে প্রথমের ইএমএফ আমার নেগেটিভ হবে। এই দুটোর মধ্যে এবার নেগেটিভ কোনটা, এইটা না এইটা? এইটা উপরেরটা। তার মানে আমার উপরের অ্যানসার হলো ঠিক। এটা যদি আমি বোঝাতে যাই পুরো একটা ক্লাস লাগবে। জাস্ট এইটুকু কনসেপ্ট রাখ যে আমার এই থেকে এই যে এখান থেকে এই ইন্টারভালের মধ্যে আমার tan থিটার মান কনস্ট্যান্ট। tan থিটা কনস্ট্যান্ট মানে হলো di বাই dt কনস্ট্যান্ট। di বাই dt যদি কনস্ট্যান্ট হয় তাহলে e এর মান কনস্ট্যান্ট। এবার e এর মান একমাত্র কনস্ট্যান্ট আছে a এবং d এর মধ্যে, বাকি দুটোতে কিন্তু e এর মান বাড়ছে। এবার চলে আসবে আমার পজিটিভ নেগেটিভের ব্যাপার। আমি e এর মান যদি আমি নেগেটিভ, মানে e এর মান দিক হিসাবে যদি কল্পনা করি, অবশ্যই নেগেটিভ আছে। তাহলে নেগেটিভ একমাত্র এটা আর এটার মধ্যে একমাত্র এটাতেই আমার নেগেটিভ হিসাবে আমার প্রযোজ্য, বাকিগুলোতে নয়। এটা ধরে রাখ। এর পরে তাহলে আমি আবার ইয়ে করব। চল এরপর চলে আসবে 14 নাম্বার। দেখ 14 নাম্বার থাকবে পাকার কথা অর্ধেক হলো, কত আর এই করব রে। দাঁড়া আর কিছু দুই তিনটা থাকবে। 14 নাম্বার পারাবে। দেখ 14 নাম্বার। হ্যাঁ বন্ধ করতে বন্ধ করে আবার চালু করে দিই। 14 নাম্বার দেখ, 14 নাম্বার তোরা পাবি। এখানে বলছে যে 1.51 চিত্রের পরিবাহী দণ্ডকে একটা নির্দিষ্ট অভিমুখে গতিশীল করা হলে দণ্ডটি দুই প্রান্তের মধ্যে তড়িৎচালক বল আবিষ্ট হবে। ওই অভিমুখটি হলো বল। এই যে এইটা হলো ম্যাগনেটের ডাইরেকশন, এটা হলো ম্যাগনেটের ডাইরেকশন। এবার এটা হলো দণ্ড, এটা হলো দণ্ড, এই যে এটা হলো দণ্ড। তোকে বলা হচ্ছে দণ্ডটার মধ্যে আমার তড়িৎচালক বল আমার মানে হবে, কি বলছে রে, আবিষ্ট হবে। কিভাবে গতিশীল করলে বল?
এইভাবে গতিশীল করলে নাকি এইভাবে গতিশীল করলে নাকি তোর এইভাবে গতিশীল করলে, কোনটা কোনটা? এরকম ভাবে না এরকম ভাবে নাকি এরকম ভাবে, বল কোনটাতে? আমার কথাটা বল। এটা হলো ম্যাগনেটের ডাইরেকশন, এটা হলো পরিবাহী দণ্ড। পরিবাহী দণ্ডটাকে গতিশীল করতে হবে উপর নিচে নাকি এরকম ভাবে নাকি এরকম ভাবে, কোনটাতে ম্যাগনেট ইএমএফ তৈরি হবে? উপর নিচ করতে হবে। কেন উপর নিচ করতে হবে? তার কারণটা হলো দেখ, এই যে যদি আমি সামনের দিকে করি, দেখ এই যে এরকম ভাবে সামনের দিকে করলাম, তো সামনের দিকে যদি আমি করি ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কি কাট করতে কি পারবে? আমি বললাম যে ধর তুই একটা শাক নে, শাকগুলো দেখেছিস? শাক খেয়েছিস তো? পাটের শাকগুলোকে একসঙ্গে মুঠি করে নিয়ে আসিস, বা ছানি কাটা দেখেছিস তো? ওই যে তোর ঘাস কাটা, তো ঘাস যখন কাটবি তখন ঘাস কাটা যে হাসুয়াটা থাকে, এই ঘাসটাকে ধরে আছিস, হাসুয়াটাকে তুই এরকম ভাবে চালা, ঘাস কাটবে কি? ঘাস কাটবে কি? ঘাসটাকে টুকরো টুকরো করার জন্য কি করতে হবে? আমাকে এরকম ভাবে লম্বা লম্বি করতে হবে না? তো সেম জিনিস তো এখানেও রে, এই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে আমাকে কেটে কেটে টুকরো টুকরো করতে হবে। তাহলে কি একমাত্র এই দণ্ডটাকে উপর নিচ করলেই তো হবে? যদি এরকম ভাবে করি টুকরো টুকরো হবে? হবে না। যদি এরকম করে টুকরো টুকরো হবে? হবে না। একমাত্র আপ ডাউন করলে কিন্তু এটা টুকরো টুকরো হয়ে যাবে। কথা বুঝতে পারছিস? তাহলে আমার মানে এই পরিবাহী দণ্ডটা ম্যাগনেটিক ফিল্ড লাইনের সঙ্গে কি করতে হবে? লম্বভাবে আমার কি করতে হবে? আপ ডাউন করতে হবে। কথা বুঝা গেল? তাহলে এখানে লম্ব কোনটা আছে? ওএম, ওএম বরাবর। কথা বুঝতে পারলি? তাহলে একমাত্র ওএম বরাবর। তারপর সেটা কোন 15 নম্বর করে দেওয়া আছে, করে নিবি। ঠিক আছে? তারপর 16 নম্বর পাওয়া যাবে, একটা টেবিলের উপর দুটো সমান বৃত্তাকার লুপ পরস্পরকে স্পর্শ না করে রাখা হয়েছে। এই লুপটির মধ্য দিয়ে সময়ের সাথে বৃদ্ধিপ্রাপ্ত এরকম তড়িৎ প্রবাহ হলে এই লুপটি কি হবে? বিকশিত হবে। কেন বিকশিত হবে? লেন্স ল। ওই তো বাধা দান করাই তো ওর মূল বক্তব্য। তুই যা কিছু কর না কেন তোকে বাধা দান করে বিকশিত করে। হয়ে গেল? 17 নম্বরটা, 17 নম্বর দাগে রাখ, কি করে দিছ? 17 নম্বরটা আগে ছিল 17 নম্বর করব, 18 নম্বর করব, জাস্ট লিখে দেব, বাকিগুলো সব করা করে দেওয়া আছে। আর এদিকে একটা অঙ্ক করে দেব, তাহলে আমার শেষ হয়ে যাবে। 17 নম্বর দেখ, একটু দেখে দাও, দেখে দাও। 17 নম্বর পারা যাবে কি দেখ। তাহলে কোনটা মিলাবো? এটা মিলাবো। 17 নম্বর বলছে 0.2 ব্যাসার্ধের একটা চাকতি 1/π ওয়েবার পার মিটার স্কয়ার মানের একটা সুষম চৌম্বক ক্ষেত্রে এমন ভাবে রাখা হলো যেন এর অক্ষ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থাকে। তাহলে চাকতিটার সঙ্গে চৌম্বক ফ্লাক্স কত হবে? বা চৌম্বক ফ্লাক্সের এই সূত্রটা কি? চৌম্বক ফ্লাক্সের সূত্রটা কি? 17 নাম্বার কত বল? ফাই সমান হয়ে গেল আমার কত? b ডট a, তাই না? এবার b ডট a সমান আমি কি পেয়েছি বল? b a কি cos থিটা তো নেই। থিটার ভ্যালু এখানে কত দেওয়া আছে বল? কত দেওয়া আছে? 60 ডিগ্রি। তাহলে 60 বসাবো আমি। ঠিক আছে? চুম্বক ফ্লাক্স হবে, তাহলে 60 বসাবো। তাহলে এখান থেকে চুম্বক ফ্লাক্স ফাই সমান b এর মান কত আছে বল? b এর মান কত আছে? 1/π আছে। 1/π বসিয়ে দে, 1/π বসিয়ে দিলাম। এর মান কত আছে? ক্ষেত্রফল 0.2 মিটার ব্যাসার্ধ আছে। তাহলে কি আসবে? পাই r স্কয়ার। তাহলে পাই ইনটু r স্কয়ার 0.2 তার স্কয়ার। এটা হলো ক্ষেত্রফল। তাহলে এটা ক্ষেত্রফল। cos কত বসবে বল? 60। তাহলে cos 60 ভ্যালু কত? cos 60 ভ্যালু কত বল? cos 01 যদি হয়, cos 90 হলো 0, cos 90 যদি 0 হয় তাহলে হাফ, cos 60 হাফ। তাহলে এখানে যেটা আমি পাবো, তাহলে 0. কত? 04 আর বাই কত? হাফ সমান 0.02। উত্তর মিলে যাবে। দেখো হ্যাঁ হয়েছে, এই তো কথা বোঝা গেল। এটাও ইম্পর্টেন্ট হিসেবে দেখে রাখ। অঙ্ক কিন্তু এরকম ভাবে আসবে, তো মাল্টিপল চয়েস।
তারপরে 18 নম্বর, বেশি লাগবে না, আর 5 মিনিটের মতো। 18 নম্বর, নাহলে আবার তোর এই এমসিকিউ গুলো করতে হবে কিনা, সেই কারণের জন্য এই করছি, একটু ধৈর্য রাখ। 18 নম্বর কি বলছে, 10 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা বর্গাকার কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত। চৌম্বক ক্ষেত্রটি 0.7 এ সেকেন্ড সময়ে 0.1 টেসলা থেকে সুষম হারে হ্রাস পেয়ে শূন্য হলো। যদি কুণ্ডলীটির রোধ 1 ওহম হয় তবে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান হবে। 18 নম্বর দাগিয়ে রাখ, আবিষ্ট তড়িৎ প্রবাহের মান হবে, আবিষ্ট তড়িৎ প্রবাহের মান, প্রবাহ মাত্রা নির্ণয় করতে চাইছি। দেখ আমি পেয়েছি ই, ই সমান হয়ে গেল আমার -n d∅/dt। এখানে মাইনাস হলো মানে এ দিক, n হলো আমার কি পাক সংখ্যা, i হলো ফ্লাক্সের পরিবর্তন, t হলো সময়। এরপরে আমি ডাইরেক্ট এখান থেকে যদি আমি নি d/dt করলাম, ফাই সমান হলো b a করা হলো। এখানে আমি লিখে দেব n সমান 1 নিয়েছি, তার জন্য n টা অমিট করলাম। কথা বুঝতে পারছেন? নেগেটিভটাকে কেন অমিট করলাম, যে ওর দিকটাকে আমি নিচ্ছি না, শুধুমাত্র মান নির্ণয় করছি, তার জন্য। বুঝা যাচ্ছে? তাহলে এখানে এই যে ফাই, এবার d/dt সমান b a কোথা থেকে পেলাম বল? ফাই এর মান, এই তো ফাই এর মান নেই। এবার এখানে আমি cos থিটা ধরেছি, এখানে আমি শুধুমাত্র b a ধরেছি, কেন? তার কারণটা হলো অ্যাঙ্গেলটাকে 0 ধরেছি। কথা বুঝতে পারছিস? যেখানে অ্যাঙ্গেল দেওয়া থাকবে না সেখানে অ্যাঙ্গেল কত ধরবো? 0, শুধুমাত্র b a। আর যেখানে অ্যাঙ্গেল থাকবে সেখানে আমি কি ধরবো? থিটা, এই তো cos 60। কথা ক্লিয়ার? তাহলে এখানে b a পেলাম। এবার আমি যে গল্পটা করতে চাইছি, দেখ যে এখানে দেখবি আমার পরিবর্তন হচ্ছে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড, ক্ষেত্রফল কিন্তু পরিবর্তন হচ্ছে না, ক্ষেত্রফল কনস্ট্যান্ট। ক্ষেত্রফলটাকে বাইরে বের করে দেব, তাহলে ক্ষেত্রফলটাকে বাইরে বের করে দেব, থাকলো dv বাই কত? dt। এরপরে দেখ অঙ্কটা কি বলতে চাইছে, dv কি বলছে, dv 0.1 টেসলা থেকে শূন্য হলো। তাহলে dv এর মান কত? 0.1। dv মানে কি? পরিবর্তন, ম্যাগনেটের পরিবর্তন। তাহলে dv এর মান হলো 0.1। এখান থেকে এবার যে গল্পটা আমার আসবে, হ্যাঁ ই এর মান কত? তাহলে এখানে এবার ই এর মান কত আসবে বল? ই হলো বর্গাকার লুপ, ই এর মান তার কত আসবে? বর্গাকার লুপ, বাহু স্কয়ার না ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। তাহলে বাহু কত আছে রে? 10 সেমি। 10 সেমিকে কি করতে হবে? মিটারে প্রকাশ করব, তাহলে 0.1। তাহলে এর মান আমি পেয়ে গেলাম 0.1 ইনটু দা কি স্কয়ার। dv এর মান কত? 0.1। টাইম কত আছে বল? কত সেকেন্ডে? 0.7 হয়ে গেল। তাহলে ই এর মান পেয়ে গেলাম, এটা হয়ে গেল আমার ই এর মান। এবার বল তো আমাকে বের করতে বলেছে কি ই বের করতে বলেছে, বের করতে বলেছে কি প্রবাহ মাত্রা। তাহলে i সমান কি হবে? আমরা জানি i সমান কত? v বাই কত? r নয়, এখানে v কোন v? এই যে e, বা এখানে আমি ডাইরেক্ট আমি লিখে দিলাম e বাই r। তাহলে e বাই r যদি হয় তাহলে i সমান আমি পেয়ে গেলাম কত? 0.1, তার স্কয়ার মানে হলো 1, 0.01 ইনটু 0.1 বাই 0.7 ইনটু r এর ভ্যালু কত আছে দেখ, r এর ভ্যালু কত আছে বল? 1। তাহলে 1 লিখে দিই, 1 ওহম। এটাকে কাটাকাটি যদি করি আমি তাহলে কত আসবে? তাহলে এই যে 1 আর 1 7 কেটে যাবে, তাহলে দশমিক দশমিক উঠে যাবে, তাহলে 1 বাই চলে আসবে 100 ইনটু কত আসবে? 7। তাহলে এইটা হয়ে গেল আমার, তাহলে 1 বাই 700, এইটা হয়ে গেল আমার অ্যাম্পিয়ার। উত্তর কত আছে? এ 1 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওহ আরে এখানে দেখ অ্যাঙ্গেলটা আমি 0 ধরেছি, অ্যাঙ্গেলটা কি 0 ধরতে হবে? এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না? কত অ্যাঙ্গেল আছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি থাকে তাহলে কি করব? আমরা তাহলে ভুল করলাম আমি। তাহলে কি করতে হবে? তোরা আমিও করে যাচ্ছি আর তোরাও হ্যাঁ আমি করছিস। এখানে আমি কি বিয়ে বসাতে পারবো? তাহলে কি করতে হবে? এই যে বিয়ে cos কত? 45 ডিগ্রি বসাতে হবে না? তাহলে
তাহলে এটা বুঝাচ্ছে দেখ আমি ভাবছি মানে অ্যাঙ্গেলের মান দেওয়া নাই দেখ এখানে আমি বুঝাচ্ছি না তাহলে এখানে যেটা আসবে ই সমান আমার চলে এলো মাইনাস এন এখানে মাইনাস এন আমি ইয়ে করলাম ডি বাই ডিটি করলাম তাহলে এখানে ফাইল ভ্যালু কত বি ডট কত এ তাহলে ফাইল ভ্যালু বি ডট এ যদি হয় তাহলে ডি বাই ডিটি তাহলে বি এ কত বি এ cos 45 কেন 45 করলাম বুঝা যাচ্ছে অ্যাঙ্গেলের মান দেওয়া আছে বুঝতে পারছিস কি না তাহলে বি এ cos 45 যদি হয় cos 45 এর ভ্যালু কত হয় 1/√2 আর এখানে আমার শুধুমাত্র ম্যাগনেটটা চেঞ্জ হচ্ছে আমার কিন্তু ক্ষেত্রফল চেঞ্জ হচ্ছে না তাহলে ক্ষেত্রফলটাকে কি করব বাইরে বের করে দেব a বাই cos 45 এর কত √2 বাই √2 করলাম b db বাই কত dt করলাম হলো এবার এখান থেকে ক্ষেত্রফলের ভ্যালু কত 0.1 তার স্কয়ার বাই √2 এর db ভ্যালু কত 0.1 দেওয়া আছে নাকি 0.1 ধরতেছিলাম হ্যাঁ আর dt এর মান কত 0.7 হয়ে গেল এইটা হয়ে গেল আমার e এর মান তাহলে অতএব i এর মান চলে আসবে e বাই কত আসবে r তাহলে e বাই r যদি আসে তাহলে 0.1 তার স্কয়ার ইনটু 0.1 বাই √2 ইনটু 0.7 ইনটু 1 ওহম এটাকে ক্যালকুলেটরে বসাবি যেটা আসবে সেটা হলো অ্যানসার এবার বল এখানে বোঝা গেল তাই এখানে এর আগে যেটা ভুল করছিলাম আমরা কি শুধুমাত্র আমি অ্যাঙ্গেল 0 বলছিলাম কিন্তু অ্যাঙ্গেল তো দেওয়া আছে আমি 0 ধরতে পারবো আর পারবো না তাহলে 45 ধরতে হবে যেরকম এখানে আমার অ্যাঙ্গেল দেওয়া আছে 60 যেটা অ্যানসার হচ্ছে সেটা চলো একেবারে এখানে 19 নাম্বার করে দেওয়া আছে 20 নাম্বার দেখবি না দরকার নাই 20 নাম্বার 19 নাম্বার পারলে দেখবি যদি তোদের ইয়ে হয় করে দেওয়া আছে যদিও বা 21 নাম্বারটা দাগিয়ে রাখবি 21 নাম্বার করাবো আর এই দিকে একদম চলে আসবে তো 28 নাম্বার দিয়ে আমার শেষ এগুলো সব একদম ইজি আছে 18 নাম্বারটা বুঝতে পেরেছিস না পারিসনি সেটা কথা বলা কথা বোঝা চলে যায়নি এখানে আমি বলছি আবারও বলছি এটা হলো ডেরিভেটিভ মানে হলো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ হয় না এখানে এ যেটা ক্ষেত্রফল আছে সেটা কনস্ট্যান্ট তার জন্য আমি কিন্তু এটাকে বাইরে বের করেছি এখানে b কিন্তু পরিবর্তন হচ্ছে b দেখতে পাই দেখ যে 0 হচ্ছে 0 থেকে a হচ্ছে মানে যেটা পরিবর্তন হবে সেটাকে ডেরিভেটিভ করতে হবে তাহলে dv/dt dv মান হলো পরিবর্তনের হার তাহলে পরিবর্তনের মান বসালাম dt এর মান বসালাম এখানে √2 পেয়েছি cos 45 এর জন্য এখান থেকে এবার r মানে হলো যে 1 মানে এই যে i প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে e বাই r এটা আমি করে দিলাম যেটা আসবে ওটা একুশ নাম্বারটা দেখতো 21 নাম্বার বলছে r ব্যাসার্ধের এবং r রোধ বিশিষ্ট একটা বৃত্তাকার পরিবাহী তলের সঙ্গে লম্বভাবে একটা চৌম্বক ক্ষেত্র B এখানে দেখ একটা জিনিস ভাবতে হবে একটা বৃত্তাকার পরিবাহীর তলের সঙ্গে লম্বভাবে একটা চৌম্বক ক্ষেত্র আছে তার মানে চৌম্বক ক্ষেত্র আর তল এর মধ্যবর্তী অ্যাঙ্গেল তাহলে কত বল মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 আর একবার বলছি দেখ বৃত্তাকার আমি তল আমি আঁকতে পারলাম না আমি জাস্ট এটা চার কোণা তলই বলছি তোকে বলছে এই চার কোণা তলের সঙ্গে ম্যাগনেটটা লম্বভাবে আছে এই যে এটা হলো ম্যাগনেট এটা ব্ল্যাকটা হলো ম্যাগনেট এই ম্যাগনেটটা লম্বভাবে আছে এই যে এরকম ভাবে লম্বভাবে আছে তাহলে এই যে ক্ষেত্রফলটা আছে ক্ষেত্রফলের সঙ্গে ম্যাগনেটের অ্যাঙ্গেল কত 90 কত কেন 0 হ্যাঁ এটা লম্বভাবে আছে তাহলে 0 কেন হ্যাঁ আমি কি বলেছি এই যে তলটা একটা তলের ক্ষেত্রফলটা ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার ভেক্টর তাহলে এই তলের ডাইরেকশন কোন দিক এই তলের ডাইরেকশন হলো এটা রেড এটা হলো কি এই তলের ডাইরেকশন ক্ষেত্রফলের ডাইরেকশন এটা হলো ম্যাগনেট এই ম্যাগনেটটা তলের উপর লম্ব বল এবার ক্ষেত্রফলের ডাইরেকশন আর ম্যাগনেটের ডাইরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত তো 90 কেন বলছিস কথা বোঝা যাচ্ছে এবার যখন লম্বভাবে বলবে তখন কি
আমার অ্যাঙ্গেল কত 0। এটা তো আমি ভালো করে বুঝিয়েছিলাম। যদি বলে তলের সঙ্গে সমান্তরাল আছে, এই যে এটা ম্যাগনেট, তলের সঙ্গে সমান্তরাল আছে, এটা সমান্তরাল, এই যে তলের সঙ্গে, এটা তলের সঙ্গে সমান্তরাল, এবার অ্যাঙ্গেল কত, এবার 90। কথা বুঝতে পারছিস কথা? মানে এই যে আমার তলের ক্ষেত্রফল যখন আমি নিব, তখন তলের ক্ষেত্রফলের ডাইরেকশনটাকে মাথায় রাখতে হবে, অ্যাঙ্গেলটা হবে ডাইরেকশনের সঙ্গে। কথা বুঝতে পারছিস? তলের সঙ্গে আমার অ্যাঙ্গেল হবে না, অ্যাঙ্গেল হবে আমার ডাইরেকশনের সঙ্গে। এখানে এই ডাইরেকশনটা তলের উপর লম্ব, এই ম্যাগনেটটা যদি তলের উপর লম্ব হয়, দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল 0। যদি ম্যাগনেটটা তলের সঙ্গে সমান্তরালে যায়, তাহলে আমার অ্যাঙ্গেল হয়ে গেল 90। দেখতে পাচ্ছিস আমি 90, বুঝা গেল? তাহলে এখানে কিন্তু আমার অ্যাঙ্গেল তাহলে চলে গেল কত, 0 ডিগ্রি। তাহলে এর পরে যে গল্পটা আমার আসবে, যে আর ব্যাসার্ধের আর রোধ, ক্যাপিটাল আর রোধ, একটা বৃত্তাকার পরিবার, তলের সঙ্গে লম্বভাবে একটা চৌম্বক ক্ষেত্র B, 2t + 4t স্কয়ার প্রয়োগ করা হলো। t 0 থেকে t এত সময়ের মধ্যে বৃত্তাকার পরিবারের মধ্যে যে তড়িৎ আধান প্রবাহিত হবে, তড়িৎ আধান বলেছে, তড়িৎ আধান, যে তড়িৎ আধান প্রবাহিত হবে তা হলো। তাহলে এখানে প্রথমে আমাকে কিন্তু E এর মান বের করতে হবে। দেখ এটা কত নম্বরে, 21 নম্বর। E সমান আমি পেয়ে যাব, E সমান আমি পেয়ে যাব m d∅/dt। এখান থেকে এবার যে গল্পটা আমার আসবে, D এর মান দেওয়া আছে, তাহলে প্রথমে আমি d∅/dt, এটাকে যেটা আমি বলবো E সমান আমি লিখব ∅1 - ∅2 বাই আমি লিখে দেব dt। এইটা ব্যাপারটা বোঝা গেল না? যাই বল, আমি যেটা যেখানে 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 বা এখানে dt আর লিখবো না, t1 - t2 লিখবো। এখানে যেখানে d∅ সমান হয়ে গেল আমার ∅1 - ∅2 আর dt সমান হয়ে গেল আমার t1 - t2। এই ব্যাপারটা বোঝা গেল না? যায়নি? d∅টা কি আমার চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, টাইমটা কি, dt মানে কি সময়ের পরিবর্তন, ঠিক আছে? এরপরে যে ব্যাপারটা আমার আসবে, তাহলে অতএব এখানে ∅1 এর মান বের করতে হবে। ∅1 সমান আমি কত পাবো, b * a, এটাই। তাহলে b এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে দেখ, 2t + 4t স্কয়ার, 2t প্লাস কত, 4t স্কয়ার ইনটু a হলো ক্ষেত্রফল, a হলো ক্ষেত্রফল a। তাহলে এবার আমি বল, এখানে t এর মান কিন্তু দেওয়া আছে প্রথমে, t 0 সেকেন্ড দেওয়া আছে তো, t 0 সেকেন্ড থেকে t 2 সময়। তাহলে ∅1 এর ভ্যালু যদি আমি বসাই, তাহলে ∅1 এর ভ্যালু আমি পেয়ে গেলাম 2 * 0 + 4 * 0 * a সমান আমি পেয়ে গেলাম 0। অর্থাৎ ∅1 সমান আমি কত পেলাম, 0। এরপরে ∅2 দেখ, ∅2 আমি পাবো সেম জিনিস, 2t + 4t স্কয়ার * a। এবার ∅2, এটা ∅1 সমান 0, এখানে আমি লিখব ∅1, যেখানে আমি ছোট করে লিখব t0, এটা ∅2। তাহলে ∅2 যেখানে ছোট করে লিখব t সমান কত বল, 2 সেকেন্ড। তো তাহলে এটা সমান কত আসবে, এবার t এর ভ্যালু এখানে বসাতে হবে, 2 * 2 প্লাস 4 * কত, 2 × 4, 4 ইনটু এখানে চলে এলো a। তাহলে এটা কত, 4 4 16, এখানে কত আছে 20 a। বোঝা গেল? তাহলে এরপরে এটা লিখাচ্ছি, এরপরে তাহলে আমি পেয়ে যাব যে এই যে E, তাহলে E এর মান আমি পেয়ে গেলাম ∅1 - ∅2 করব। তাহলে ∅1 - ∅2 করলাম, ∅1 - ∅2 যদি আমি করি, তাহলে এখানে E এর মান হলো ∅1 - ∅2 বাই কত, t1 - t2। ∅1 - ∅2 মানে কত, 0 মাইনাস কত, 20, ঠিক আছে? 20 এটা কি ক্ষেত্রফল, এ হলো ক্ষেত্রফল, এটা কিন্তু মনে রাখতে হবে, বাই t1 - t2 কত আছে বল, t1 কত ছিল, হ্যাঁ 0 - 2, তাহলে 0 মাইনাস কত, 2। তাহলে আমি যেটা পেলাম, E এর মান আমি পেয়ে গেলাম কত, তাহলে -20 বাই কত,
-2 মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এখানে যেটা আমি পাবো সেটা হয়ে গেল আমার কত 10 e। এইটা হলো ইএমএফ এর মান, যেখানে e সমান 10 ইনটু a এর মান, এখানে বৃত্তাকার কুণ্ডলী আছে, তাহলে এর মান কত পাবো পাই r স্কয়ার, যেখানে a সমান হলো পাই r স্কয়ার। এইটা হয়ে গেল আমার ইএমএফ এর মান, ইনডিউস ইএমএফ তৈরি হবে এটা। ঠিক আছে, এবার তোকে আমাকে জিজ্ঞাসা করতে বলেছে, মানে বের করতে, তড়িৎ আধান বের করতে বলেছে। আমাকে ইএমএফ বের করতে পারে না, বের করতে বলেছে কি তড়িৎ আধান। তাই তড়িৎ আধান যদি বের করতে পারে, আধানের মান আমি কি জানি বল, q সমান আমি জানি না, q সমান কত রে, আর এটা 5 লিখেছি দেখি, q সমান কত i * t নয়, i * t নয়, q সমান it নয়, মনে পড়ে ইকুয়েশনটা? এখান থেকে আমি পেয়ে গেলাম কত, i সমান q/t, মনে পড়ে না? একক সেকেন্ডে, 1 সেকেন্ডে যতটা আধান যাবে সেটাই তো i, তাহলে q সমান it পেলাম। আবার i সমান, এটা গেল q, এটা হলো i। আবার আমরা জানবো যে i সমান আবার কি জানি আমি, e বাই কত r নয়। তাহলে এখানে q যদি আমি বের করি তাহলে কত আছে, e বাই r ইনটু t, e এর মান কত 10 পাই স্কয়ার, তাহলে e এর মান হলো 10 পাই r স্কয়ার বাই কত আসবে r, ক্যাপিটাল আর রোধ, রোধ বলেছে মানে কি ক্যাপিটাল r আছে, এখানে r আছে, t এর ভ্যালু কত 2, তাহলে 2 বসিয়ে দে, তাহলে কত হলো 20 পাই r স্কয়ার বাই r, এটাই आंसर। কত आंसर আছে দেখ, এই হলো কি, দেখ একটু চোখ বুলিয়ে নে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দেখ, এটাও ইম্পর্টেন্ট হিসেবে দাগিয়ে রাখবি। দেখ আমি কিন্তু পুরো ভেঙে ভেঙে করাচ্ছি, কিন্তু এতক্ষণ এত বড় কিন্তু অঙ্ক করতে হবে, তোকে স্টেপ জাম্প মারতে হবে, বুঝলি কিনা? স্টেপ জাম্প কেমন মারতে হবে, ডাইরেক্ট φ1 সমান কিন্তু আমাকে 0 লিখতে হবে, ডাইরেক্ট φ1 সমান 0, φ2 সমান এটা, তারপরে কি e এর মান এবার আমি ওভার করে দিলাম। মানে এটা তোদের বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা স্টেপ আমি করছি। চল এই পর্যন্ত থাকলো। তোদের বাড়ির কাজ আমি দিচ্ছি 24 আর 28, 24 আর 28 বাড়ির কাজ দিচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি, দেখ একটু দেখিয়ে দিচ্ছি। 24 আর 28 এই দুটোই করতে হবে, এখানটা ইম্পর্টেন্ট আছে, একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি। আর বাকিগুলো যেগুলো আছে ওগুলো তোদের ডাটা বেসিসের আছে, ওগুলো করে নিবি। 24 নাম্বার বলা হচ্ছে সলিনয়েডের সাবেশাঙ্ক 24। একটা লম্বা সলিনয়েডের সাবেশাঙ্ক হলো L। এখন আরেকটা সলিনয়েড আমরা যার দৈর্ঘ্য, ব্যাস, পাক সংখ্যা প্রথম সলিনয়েডের দ্বিগুণ, দ্বিতীয় সলিনয়েডের সাবেশাঙ্ক কত বল। সলিনয়েডের সাবেশাঙ্কের রাশিমালা পেয়েছিলাম, L সমান মনে পড়ছে μ0 L স্কয়ার, তারপর কত ছিল আমার মনে নাই, কত ছিল বল, μ0 L স্কয়ার A বাই ছিল আমার L, মনে পড়ছে না? সাবেশাঙ্কের নয়, সলিনয়েডের সাবেশাঙ্ক। এবার বলা হচ্ছে কি, বলা হচ্ছে দুটো সলিনয়েড, সাবেশাঙ্ক একটাই হলো L। এখন আরেকটা সলিনয়েড নেওয়া হলো যার দৈর্ঘ্য, ব্যাস, পাক সংখ্যা প্রথম সলিনয়েডের দ্বিগুণ, তাহলে আমি আরেকটা সলিনয়েড নিলাম যার সাবেশাঙ্ক L। এই যে μ0 এটা তো কনস্ট্যান্ট রে, এটা কনস্ট্যান্টই থাকবে। N পাক সংখ্যা কত বলেছে বল, পাক সংখ্যা দ্বিগুণ, তার মানে দ্বিগুণ যদি হয় তাহলে এই যে n, তারপর 2n আসবে না, পাক সংখ্যা দ্বিগুণ, তাই তো? এর তারপরে ব্যাস কত করেছে বল, ব্যাস দ্বিগুণ করেছে তো, দ্বিগুণ। তাহলে এখানে a মানে হলো পাই r স্কয়ার, ব্যাস দ্বিগুণ হলে ব্যাসার্ধ দ্বিগুণ, a সমান আমি পেয়ে গেলাম পাই r স্কয়ার। তাহলে এই যে r টাকে দ্বিগুণ বলছি, তাহলে আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, ধর যে পাই r স্কয়ার বললাম, ডাইরেক্ট বসিয়ে দিলাম। তাহলে এখানে অনেকের মাথায় আবার একটা কি হবে, a সমান μ0 L স্কয়ার পাই r স্কয়ার বাই, তাহলে r টাকে দ্বিগুণ যদি হয় তাহলে পাই তো কনস্ট্যান্ট, তাহলে 2r, তার কি হবে স্কয়ার বাই, আমি পেয়ে গেলাম এর মান কত দ্বিগুণ,
বুঝা যাচ্ছে? তাহলে এটা যদি বোঝা যায় তাহলে L1 বাই L যদি করি তাহলে আমি করে দেব মিউ 0 ইনটু 4m স্কয়ার ইনটু কত পাই ইনটু কত 4r স্কয়ার বাই কত 2l। এবার এটাকে মিউ 0 ইনটু 4m স্কয়ার ইনটু পাই ইনটু 4r স্কয়ার বাই 2l। এই যে l টাকে ভাগ করেছি তার মানে l টা উপরে চলে যাবে, তাহলে এই l টা কি উপরে চলে যাবে, এই দেখ l বাই মিউ 0 n স্কয়ার বাই r স্কয়ার কাটাকাটি কর, এই যে l কেটে গেল, কি কি কাটবে দেখেন। তাহলে এই যে মিউ 0 এই যে মিউ 0 কেটে গেল, এই যে n স্কয়ার এই যে n স্কয়ার কেটে গেল, এই যে r স্কয়ার এই যে r স্কয়ার কেটে গেল, থাকলো শুধু আমার এখানে এই যে 4, উপরে থাকলো 4 আর এই যে 4 এটাও 4 আর নিচে থাকলো কত 2 সমান কত 8, কতটা 8 আসবে, এটা আছে, হ্যাঁ এই তো এটা আছে হয়ে গেল। তাহলে L1 কত L1 সমান হয়ে গেল 8L। বুঝা গেল কথাটা? সেম জিনিস চলে আসবে 28 নাম্বার। দেখ 28 নাম্বার সেম জিনিস, দুটি সমান পাক সংখ্যা সরণের দৈর্ঘ্যের অনুপাত 1:2, ঠিক আছে। প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ হলো 1:2। হ্যাঁ, সরণের দুটি ছাবিস্তাঙ্গের অনুপাত কত হবে যদি বা করে দেওয়া হয়, আশাবাসী পারে, ঠিক আছে। এমসিকিউ তাহলে মোটামুটি কমপ্লিট হলো। এবার তোরা বুঝতে কতটা পারলে জানি না, যাই চেষ্টা করবি, যদি কোনো জায়গাতে সমস্যা হয় অবশ্যই বলবি। এর পরের দিন সোমবার দিন ক্লাস আছে, সোমবার দিন এসি, এবার এসি শুরু করার পর ছুটির আগে শেষ করার চেষ্টা করব। এসি শেষ হয়ে গেলে কিন্তু মোটামুটি শেষ আমাদের দায়িত্ব, ছুটির আগে এসি শেষ হয়ে যাবে। তারপরে থাকবে তোর ওয়েব, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব একটা ক্লাস, শুধুমাত্র একটা ক্লাস, আর কিছু না। বন্ধ করে দে, বন্ধ করে দে।